আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ৯ মাস আগে আজকের বাস্তবতা ছিল কল্পনাতীত। হামাস এভাবে ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলে লড়াই এগিয়ে নিতে পারবে তা ধারণা করতে পারেননি ফিলিস্তিনপন্থী বিশ্লেষকরাও। আজকের বাস্তবতা হচ্ছে ইসরায়েল সত্যিকার অর্থেই যুদ্ধে জড়িয়ে গেছে, যা থেকে খুব সহজে বের হয়ে যাওয়ার পথ তাদের সামনেও খোলা নেই। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ৭ই অক্টোবর হামাস কেন হামলা চালিয়েছিল সেই প্রশ্ন এখনও রয়ে গেছে। শুরুতে বিশ্লেষকদের ধারণা ছিল আকস্মিক হামলা চালিয়ে ইসরায়েলকে চমকে দেয়া ছিল হামাসের মূল উদ্দেশ্য। এর সঙ্গে তাদের বাড়তি পাওয়া ছিল জিম্মিদের গাজায় নিয়ে আসতে পারা। একে ইসরায়েলের হাতে বন্দী হামাসের যোদ্ধাদের মুক্ত করার একটি অস্ত্র হিসেবে বিবেচনা করা যেতে পারে। ওই দিন যে ১৪০০ যোদ্ধাকে ইসরায়েলের সীমান্তে পাঠানো হয়, হামাস ধরেই নিয়েছিল এদের বেশিরভাগই ফিরবে না। কিন্তু সাধারণ এই হিসেবকে পাল্টে দিয়ে ফিরে আসে বেশিরভাগ যোদ্ধা। সময় যতই গড়িয়েছে ততই স্পষ্ট হয়ে উঠেছে শুধু নৈরাজ্য তৈরি হামাসের উদ্দেশ্য ছিল না। এই হামলা চালানোর পরপরই হামাস চেয়েছিল আশেপাশের প্রতিবেশী দেশগুলো তাদের সহযোগিতায় এগিয়ে আসবে। এই লক্ষ্যে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ এক অডিও বার্তা প্রচার করেন, যেখানে তিনি বলেন, লেবানন, ইরান, ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় অবস্থানকারী আমাদের ইসলামপন্থী প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্ম হয়ে এই লড়াইয়ে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করি। ধারণা করা হয় এই বার্তা হামলার আগেই রেকর্ড করা ছিল। বাকি প্রতিরোধ গোষ্ঠী কিন্তু হামাসের ডাকে সেভাবে সাড়া দিতে পারেনি। লেবাননের হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়েছে অনেকটা বাধ্য হয়ে। তাদের জন্য সময়টা ঠিক ছিল না, পরিস্থিতিও ছিল তাদের প্রতিকূলে। হিজবুল্লাহর এক যোদ্ধা বলেন, এক সকালে ঘুম থেকে উঠে আমরা দেখলাম আমরা যুদ্ধে জড়িয়ে গেছি। ইসরায়েলের সীমান্তবর্তী এক লেবানিজ গ্রামে অনেকটা আকস্মিকভাবেই হামলা চালায় ইহুদি সেনারা। ওই সময় হিজবুল্লাহর যোদ্ধারা একেবারেই প্রস্তুত ছিলেন না, অর্থাৎ সাহায্য পাওয়া যাবে এই প্রত্যাশা হামাসেরও ছিল না। ৭ই অক্টোবরের পর হামাস অপেক্ষা করেছে এবং তাদের লড়াইও অব্যাহত ছিল। তাদের প্রতিবেশীরা ইসরায়েলের আচরণের ব্যাপারে কী করবে সেই সম্পর্কে কোনো ধারণা তাদের ছিল না। হিজবুল্লাহ লড়াইয়ে জড়িয়ে যাওয়ার ২ সপ্তাহ পর হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল এক বার্তায় ধন্যবাদ জানান লেবানিজ প্রতিরোধ গোষ্ঠীটিকে। তবে একই সঙ্গে তিনি এও বলেন, যুদ্ধের জন্য সবাইকে আরও তৎপর হতে হবে। যুদ্ধ শুরু হওয়ার পর ৩ মাস পর্যন্ত একেবারে নীরব ছিলেন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। পরে তিনি জানান, গাজায় যে লড়াই চলছে তার ১০০% ফিলিস্তিনিদের নিজস্ব লড়াই। ৭ই অক্টোবরের হামলার সঙ্গে আর কোনো গোষ্ঠী বা বাহিনীর কোনো সম্পর্ক নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে জানান, ইরান এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে না। হামাসের প্রতি ইরানের রাজনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত থাকবে। একটি বিষয় স্পষ্ট, শুরু থেকেই এই লড়াইকে আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে চেয়েছে হামাস। ওই সময় হিজবুল্লাহ এবং ইরান যুদ্ধে জড়াতে না চাইলেও বর্তমান পরিস্থিতিতে তারাও কোনো না কোনোভাবে এই যুদ্ধের একটি অংশ। হিজবুল্লাহ ও ইরানকে এই যুদ্ধে টেনে এনেছে ইসরায়েল। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট বা হুথি বিদ্রোহীরা এই যুদ্ধে জড়িয়েছে গত নভেম্বরে। তারা লোহিত সাগরে ইসরায়েলগামী মালবাহী জাহাজের আনাগোনা বন্ধ করে দেয়। তবে ইরানের জড়িয়ে যাওয়ার বিষয়টি যুদ্ধকে ভিন্ন মাত্রা দেয়। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি নিহত হন। ওই হামলায় ইরানি বাহিনীর আরও ১৫ সেনা নিহত হয়। ইরানও পাল্টা হামলা চালায়। ১৭০টি ড্রোন, ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করে। এর মধ্যে কয়েকটি আঘাত হানে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর উপর। ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে জানান, ইরান একই ধরনের আরও হামলা চালানোর সুযোগের সন্ধানে আছে। এরপর হিজবুল্লাহর নেতা নাসরুল্লাহ ইসরায়েলকে সতর্ক করে জানান, আরও হাজার হাজার যোদ্ধা তাদের গোষ্ঠীতে যোগ দিতে চায়, কিন্তু ঠিক এই মুহূর্তে তার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। এই গোষ্ঠীটি সাইপ্রাসে হামলা চালানোর হুমকিও দিয়ে রেখেছে।
সাইপ্রাস ইসরায়েলের বিমানকে তাদের ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 2022 সালের ডিসেম্বরে গাজায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছিলেন, সব ধরনের প্রতিরোধ বাড়াতে হবে, দখলদার কর্তৃপক্ষকে বাধ্য করতে হবে দখলদারিত্বের সব দেনা পরিশোধ করার জন্য। যারা এ ব্যাপারে আজ ব্যবস্থা নেবে না তারা কাল পস্তাবে। এর কয়েক মাস পর দেয়া এক ভাষণে তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে, আমার হিসেবে 1 মাসের মধ্যে আমরা এমন এক পরিস্থিতি তৈরি করব যেখানে ইসরায়েল হয় আন্তর্জাতিক আইন মেনে পশ্চিম তীর ও জেরুজালেম থেকে সেনা প্রত্যাহার, বসতি প্রত্যাহার, বন্দি মুক্তি ও শরণার্থীদের প্রত্যাহারের সুযোগ দেবে, অথবা আমাদের চরম প্রতিশোধের জন্য তারা প্রস্তুত হবে। বাস্তবেও ঘটেছে তাই। ইসরায়েল এখন আন্তর্জাতিক অঙ্গনে যতটা নিঃসঙ্গ হয়ে পড়েছে, অতীতে কখনোই এতটা নিঃসঙ্গ ছিল না। দুটি আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদের সবচেয়ে কাছের দুই সহযোগী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পুরো বিশ্বের সঙ্গে লড়ে যাচ্ছে যেন তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ না করা হয়। হামাসের ভেতরেও সিনওয়ারের সমালোচক রয়েছে। গাজার রাজনৈতিক নেতা হিসেবে তার ভূমিকা অনেকেই মেনে নেয়নি, আবার প্রতিবেশী মিত্র দেশগুলোর মধ্যেও তার সমালোচক কম নেই। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ হামাসের ঘনিষ্ঠ সহযোগী তুরস্ক খুব একটা ভালো চোখে দেখেনি। ইরানের সঙ্গে হামাসের সম্পর্কের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। তবে এখন বোঝা যাচ্ছে ইসরায়েলে হামলা এবং দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সিনওয়ারের কৌশল যথার্থ ছিল। আরব দেশগুলোতে শিয়া সুন্নি বিভাজনও একটি গুরুতর ইস্যু। ইসরায়েল বরাবরই বিভাজন তৈরির মাধ্যমে শাসন করতে অভ্যস্ত। তারা খুব ভালো করেই জানে, শিয়া সুন্নি বিভাজন না থেকে এক হয়ে গেলে তাদের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। আরব বসন্তের পর আরবদের মধ্যে এই বিভাজন আরও স্পষ্ট হয়ে পড়ে। কিন্তু গাজায় ইসরায়েলের অভিযান ও অপশাসন আরবদের এতটাই ক্ষুব্ধ করে যে তারা এই অসম্মান দূর করতে নিজেদের মধ্যকার বিভাজন দূরে ঠেলে দেয়। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরগুলোতে আবারও F-16 বিমান দিয়ে হামলা চালাতে শুরু করেছে। এর আগে দ্বিতীয় ইন্তিফাদার সময়ও তারা একই কাজ করে। পরে থেকে আন্তর্জাতিক হস্তক্ষেপে তারা এই যুদ্ধ বিমানের ব্যবহার বন্ধ রেখেছিল। এর জবাব দিতে প্রতিরোধ যোদ্ধারাও তাদের হামলার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। প্রতিরোধ যোদ্ধারা এখন ইসরায়েলি সেনার স্পর্শকাতর এবং প্রাণঘাতী ফাঁদের দিকে টেনে নিয়ে যায়। রাস্তার পাশে উচ্চ প্রযুক্তির বোমা পেতে রাখার প্রবণতাও আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। মার্কিন সেনাদের বিরুদ্ধে ঠিক একই ধরনের কৌশল খাটাত ইরাকি যোদ্ধারা। তুলকারামে উচ্চ প্রযুক্তির এক বোমার উপর দিয়ে ইসরায়েলি ভারী সাঁজোয়া যান চলাচলের সময় বিস্ফোরিত হয়। নিহত হয় এক ইসরায়েলি সেনা, আহত হয় আরও অনেকে। হামলার চালানোর দায় স্বীকার করে আল কুদস ব্রিগেডস। তারা পুরো ঘটনার ভিডিও প্রকাশ করে। জেনিনে একইভাবে একটি জিপের চাকা বোমার উপর পড়লে গাড়িটি উড়ে যায়। হতাহত হয় 17 জন। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার ঘটনা বেড়েছে। 7 অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনি নিহত হয়েছে 540 জন। ইসরায়েলে মারা গেছে 25 জন, যাদের মধ্যে সেনা সংখ্যাই বেশি। ফিলিস্তিন কর্তৃপক্ষ অবশ্য অনেকদিন থেকেই ইসরায়েলি বাহিনীকে সতর্ক করে বলে আসছে, জর্ডান থেকে স্পর্শকাতর অস্ত্র এবং গোলাবারুদ চোরাচালানের সংখ্যা বেড়েছে, যে কারণে ফিলিস্তিনিদেরও ইসরায়েলের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালানোর হার বেড়েছে। লেবাননে হামলার প্রস্তুতিও প্রায় শেষ করে ফেলেছে ইসরায়েল। এই সংঘাত বেঁধে গেলে তা শেষ হতে হয়তো কয়েক দশক লেগে যাবে। ইসরায়েল ইস্যুতে মার্কিন নীতিও দ্বিমুখিতায় ভরা। তারা প্রথমে হামাসকে নিয়ন্ত্রণের জন্য ইসরায়েলকে অস্ত্র দিয়েছে, এরপর তারাই আবার মানবতার কথা বলে ইসরায়েলকে হামলা চালাতে নিরুৎসাহিত করছে। তাদের এই আচরণ ওই অঞ্চলে দায়িত্বরত মার্কিন সেনাদের জীবনকে নিরাপত্তাহীন করবে। প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির বিরুদ্ধে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের ক্ষোভ স্পষ্ট, তবে তাতে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিতে কোনো হেরফের হয়নি। আরব দেশগুলোতে সাধারণ জনগণের মনোভাব পুরোপুরি যুক্তরাষ্ট্র বিরোধী। গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের ব্যাপারে আরবদের মনোভাবে আগুনে ঘি ঢালার কাজ করেছে।
মিশর, ইরাক, জর্ডান, ফিলিস্তিন ও সিরিয়ায় চালানো জরিপে দেখা যায় এসব দেশের জনগণ ইরানের কাজটি যথার্থ বলেই মনে করে। তাদের কাছে সৌদি রাজপরিবারের যে কোনো সদস্যের চেয়ে ইরানের সর্বোচ্চ নেতা এখন অনেক বেশি জনপ্রিয়। 2006 সালে ইসরায়েলের লেবাননে হামলা চালানোর পরও ঘটেছিল, তবে সে সময়ের চেয়ে এখন পরিস্থিতিতে যে পার্থক্য এসেছে তা হলো প্রতিরোধ যোদ্ধারা এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, এমনকি যে কোনো আরব দেশের সেনাবাহিনীর তুলনায় তাদের শক্তিমত্তা বেশি। প্রকৃতপক্ষে ইসরায়েল হামাসের পেতে রাখা ফাঁদে পা দিয়েছে। ইসরায়েল যদি বাইডেন ও জাতিসংঘের কথা শুনে যুদ্ধ থামিয়ে দেয়, তাহলে লোকে ধরেই নেবে ইসরায়েল পরাজিত হয়েছে। হামাসের চাহিদা মতো যুদ্ধ চালিয়ে গেলেও আশঙ্কা আছে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়বে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।